বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমাদের আজকের বিষয় ইতিহাস, প্রোগ্রাম স্নাতক সম্মান চতুর্থ বর্ষ, কোর্স কোড 241511। কোর্স শিরোনাম যুক্তরাষ্ট্রের ইতিহাস 1861 থেকে 1945 খ্রিস্টাব্দ পর্যন্ত। লেকচার নম্বর 04। লেকচারের শিরোনাম আমেরিকায় কৃষি বিপ্লব। আর আজকে তোমাদের সাথেই রয়েছি আমি কামরুজ্জামান আহমেদ, সহকারী অধ্যাপক ইতিহাস বিভাগ, সরকারি সাদত কলেজ, করটিয়া, টাঙ্গাইল। আমরা শুরুতে জানব কৃষি বিপ্লব কি। কৃষি বিপ্লব ছিল মূলত কৃষিক্ষেত্রে উন্নয়নের যুগ, যখন খুবই দ্রুততম সময়ে ব্যাপক পরিসরে কৃষি পণ্যের উৎপাদন বৃদ্ধি পায় এবং খামার প্রযুক্তি বা কৃষি প্রযুক্তির অভূতপূর্ব উন্নয়ন ঘটে। 1860 খ্রিস্টাব্দ থেকে 1910 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে আমেরিকার ইতিহাসে কৃষি বিপ্লবের যুগ বলা হয়। শিল্প কারখানায় বড় ধরনের অগ্রগতি হওয়া সত্ত্বেও কৃষি ছিল এ সময় জাতির মৌলিক পেশা। গৃহযুদ্ধের পর কৃষি বিপ্লব শিল্প কারখানায় উৎপাদিত পণ্যের সাথে সমান্তরাল গতিতে অগ্রসর হতে থাকে। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে একটি শব্দ এসেছে, টার্ম এসেছে বিপ্লব। বিপ্লবের সাথে কৃষি শব্দটা জুড়ে রয়েছে। তো বিপ্লব কি সেটা আমাদের আগে পরিষ্কার হওয়া দরকার। বিপ্লব হচ্ছে পরিবর্তন, আমূল পরিবর্তন এবং দ্রুততম সময়ে পরিবর্তন। অর্থাৎ যে কোনো মৌলিক পরিবর্তন যদি দ্রুততম সময়ে ঘটে সেটাই বিপ্লব, এবং এটা হতে হবে একটি ইতিবাচক। পরিবর্তনটা হবে ইতিবাচক। তো দ্রুততম সময়ে ইতিবাচক মৌলিক পরিবর্তন বা আমূল পরিবর্তন হওয়াটাই বিপ্লব। আর কৃষিক্ষেত্রে যে বিপ্লব সাধিত হয় সেটা হচ্ছে কৃষি বিপ্লব। তো এখানে বলা হচ্ছে কৃষিক্ষেত্রে উন্নয়নের যুগে যখন খুবই দ্রুততম সময়ে ব্যাপক পরিসরে কৃষি পণ্যের উৎপাদন বৃদ্ধি পায় এবং খামার প্রযুক্তি বা কৃষি প্রযুক্তির অভূতপূর্ব উন্নয়ন ঘটে। আমরা এখানে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাপটে কৃষি বিপ্লব আলোচনা করছি। তো যুক্তরাষ্ট্রে 1860 খ্রিস্টাব্দ থেকে 1910 খ্রিস্টাব্দ পর্যন্ত এই 50 বছর সময়কালকে কৃষি বিপ্লবের যুগ বলা হয়েছে। এ সময় আমরা জানি যে যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ শিল্প কারখানা গড়ে উঠেছিল এবং সেখানে মিল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বড় ধরনের অগ্রগতি যদিও হয়েছিল, এ সময় কৃষি ছিল জাতির মৌলিক পেশা, অর্থাৎ মূল পেশা। অন্যান্য পেশা ছিল কিন্তু কৃষি হচ্ছে মূল পেশা, কৃষি ছিল মূল পেশা। গৃহযুদ্ধের পর কৃষি বিপ্লব শিল্প কারখানায় উৎপাদিত পণ্যের সাথে সমান্তরাল গতিতে অগ্রসর হতে থাকে। অর্থাৎ এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে কৃষি বিপ্লবের যুগে শিল্প কারখানায় যেভাবে পণ্য উৎপাদিত হতো, যে গতিতে বা যে মাত্রায়, ঠিক সমান্তরাল গতিতে পাশাপাশি আরেকটি উন্নয়ন দেখতে পাই আমরা কৃষিক্ষেত্রে। তো সেটাই হচ্ছে যুক্তরাষ্ট্রের কৃষি বিপ্লব, যেটা শিল্প কারখানার সাথে সমান্তরাল গতিতে চলছিল। এ সময় কৃষিক্ষেত্রে হস্তশ্রমের স্থান দখল করে নেয় যন্ত্রচালিত কৃষি পদ্ধতি। অর্থাৎ আগে যেখানে হাতে
কাজ করা হতো, যে সকল শিল্প হাতে হতো, সেগুলো পরবর্তীতে ভারী যন্ত্র চালিত কৃষি পদ্ধতি স্থান দখল করে নাই। মানুষের প্রয়োজনেই গতানুগতিক কৃষির বাণিজ্যিক কৃষিতে রূপান্তর ঘটে। অর্থাৎ কৃষি যেখানে একসময় ছিল সাধারণ একটি ব্যাপার, যেখানে কোনো বাণিজ্যিক মাত্রা যুক্ত ছিল না, কিন্তু এই কৃষি বিপ্লবের যুগে এসে কৃষির বাণিজ্যিকীকরণ করা হয়েছে। তো যখন হাতে কৃষিকাজ হতো, তখন যে পরিসরে কৃষিকাজ হতো, যন্ত্রচালিত কৃষিকাজের যুগে অনেক বৃহৎ পরিসরে কৃষিকাজ সম্পন্ন হতো। তো 1860 খ্রিস্টাব্দ থেকে 1910 খ্রিস্টাব্দের মধ্যে যুক্তরাষ্ট্রের কৃষি খামারের সংখ্যা 3 গুণ বৃদ্ধি পায়, যা কিনা 2 মিলিয়ন থেকে 6 মিলিয়নে উন্নীত হয়। এ সময় চাষযোগ্য কৃষি ভূমির পরিমাণ দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পায়, যা কিনা 160 মিলিয়ন থেকে 352 মিলিয়ন হেক্টরে উন্নীত হয়। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1860 থেকে 1910 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়কালের মধ্যে যেভাবে একদিকে কৃষি খামারের সংখ্যা বেড়ে যায় বা 3 গুণ বেড়ে যায়, ঠিক একই সময় চাষযোগ্য কৃষি ভূমির পরিমাণও বা কৃষি জমির পরিমাণও দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পায়। তো এই দুটাই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল যুক্তরাষ্ট্রের কৃষি বিপ্লবের ক্ষেত্রে। সংক্ষেপে বলা যায়, কৃষি খামার ও আবাদি জমির পরিমাণ বৃদ্ধি, কৃষিক্ষেত্রে উন্নত যন্ত্রপাতি ও রাসায়নিকের উদ্ভাবন এবং এগুলোর ব্যবহার, কৃষি পণ্যের চাহিদা বৃদ্ধি ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বাজার ব্যবস্থাপনার উন্নয়ন প্রভৃতি কারণে আমেরিকায় কৃষিক্ষেত্রে দ্রুততম সময়ের মধ্যে যে ইতিবাচক বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়, তাকে কৃষি বিপ্লব বলে। এখানে অনেকগুলো ফ্যাক্টর জড়িত এবং অনেকগুলো বিষয় একসাথে চলে এসেছে। তো এখানে প্রথমে বলা হচ্ছে কৃষি খামার ও আবাদি জমির পরিমাণে বৃদ্ধি, অর্থাৎ কৃষি বিপ্লবের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল কৃষি খামার এবং আবাদি জমির পরিমাণ দুটাই বেড়ে গিয়েছিল এই সময়। কৃষিক্ষেত্রে উন্নত যন্ত্রপাতি এবং রাসায়নিকের উদ্ভাবন ঘটেছিল এবং একই সাথে সেগুলো অ্যাপ্লাই হয়েছিল কৃষিক্ষেত্রে। এরপর কৃষি পণ্যের যে চাহিদা, সেটাও বৃদ্ধি পেয়েছিল দেশের ভিতরে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে, যেখানে যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন কৃষি পণ্য রপ্তানি করা হতো। তো এ কারণে কৃষি পণ্যের ব্যাপক চাহিদা তৈরি হয় এ সময় যুক্তরাষ্ট্রে। আরেকটা বিষয় হচ্ছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, অভ্যন্তরীণ ট্রান্সপোর্টেশন এবং দেশের বাইরে বা বহির্বিশ্বে যে রপ্তানি, সে রপ্তানির জন্য যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল কৃষি বিপ্লবের পেছনে। এবং বাজার ব্যবস্থাপনার উন্নয়ন, এই সব কিছু নিয়ে আমেরিকাতে এই সব কিছু মাত্রা যখন একই লাইনে বা সমান্তরালভাবে চলছিল, তখন আমেরিকায় কৃষিক্ষেত্রে দ্রুততম সময়ের মধ্যে ইতিবাচক বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয় এবং এই পরিবর্তনকেই কৃষি বিপ্লব বলা হয় যুক্তরাষ্ট্রের প্রেক্ষাপটে। একটি গুরুত্বপূর্ণ বিষয়। অষ্টম শতক থেকে অষ্টাদশ শতক পর্যন্ত কৃষি যন্ত্রপাতি মূলত একই রকম ছিল, অর্থাৎ এই দীর্ঘ সময় অষ্টম শতক থেকে অষ্টাদশ শতক পর্যন্ত যে এই দীর্ঘ সময় একই ধরনের কৃষি যন্ত্রপাতি ব্যবহার হয়েছে কৃষিক্ষেত্রে। এ সময় প্রযুক্তির ক্ষেত্রে তেমন একটা অগ্রগতি দেখা যায় না, যৎসামান্য হয়েছিল। এর অর্থ এরকম দাঁড়ায়, জর্জ ওয়াশিংটনের আমলের কৃষকদের কৃষি যন্ত্রপাতি রোমান শাসক জুলিয়াস সিজারের আমলের কৃষকদের থেকে ভালো ছিল না।
অর্থাৎ দুইটি দেশের আহ, একই সময়ের বা সমসাময়িক কালে দুটি দেশের কৃষি ব্যবস্থার চিত্র ফুটে উঠেছে এখানে রোম এবং যুক্তরাষ্ট্রের। সে সময় যুক্তরাষ্ট্রের থেকে রোমের কৃষি ব্যবস্থা অনেক উন্নত ছিল কৃষি বিপ্লবের আগে। যুক্তরাষ্ট্রে কৃষি বিপ্লবের আগের ঘটনাটা। এবার আসি কৃষি বিপ্লবের কারণ প্রসঙ্গে। কি কি কারণ ছিল কৃষি বিপ্লবের পেছনে, সেগুলো নিয়ে আমরা এবার আলোচনা করব। প্রথমত আধুনিক কৃষি যন্ত্রের ব্যবহার। এরপর ২ কৃষি ক্ষেত্রে চাষযোগ্য জমির পরিমাণ বৃদ্ধি। ৩ সরকারি উদ্যোগ। ৪ কৃষি পণ্যের চাহিদা ও রপ্তানি বৃদ্ধি। ৫ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। ৬ যৌথ অংশীদারিত্ব ব্যবস্থা। ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে আমেরিকার কৃষি বিপ্লবের পেছনে উপরোক্ত কারণসমূহ উল্লেখযোগ্য ছিল এবং এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে কৃষি বিপ্লবের প্রেক্ষাপট হিসেবে। প্রথমে আধুনিক কৃষি যন্ত্রের ব্যবহার প্রসঙ্গে আসি। ১৮৬০ খ্রিস্টাব্দ থেকে ১৮৭৭ খ্রিস্টাব্দের মধ্যে উন্নত মানের লাঙল ব্যবহার শুরু হয়। এরপর ১ বছরের মধ্যে একটি ঘূর্ণায়মান যন্ত্র আবিষ্কার করা হয়, যার দ্বারা একই সময়ে জমি চাষ, মই দেয়া এবং বীজ বপনের কাজে ব্যবহৃত হতো। জর্জ অ্যাপলবির ঢোল সুতার বন্ধনী যন্ত্র কৃষকদের ফসল তোলার কাজে অনেক গতি সঞ্চার করেছিল এ সময় বাষ্পচালিত মাড়াই কলের বেশ উন্নতি সাধিত হয়। তো এখানে দেখা যাচ্ছে যে উন্নত মানের লাঙল ব্যবহার হয়েছিল যে সময়টাতে, তা হচ্ছে ১৮৬০ খ্রিস্টাব্দ থেকে ১৮৭৭ খ্রিস্টাব্দের মধ্যে। এই সময় আগের যে সাধারণ মানের লাঙল তা রিপ্লেস হয়ে যায় উন্নত মানের লাঙল দিয়ে। এরপর পরবর্তী ১ বছরের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ ডিভাইস আবিষ্কার হয়, যেটাকে ঘূর্ণায়মান যন্ত্র বলা হচ্ছে। এটি দিয়ে একই সময়ে জমি চাষ করা যেত, মই দেওয়া যেত এবং বীজ বপনও করা যেত। অনেকগুলো কাজ একই যন্ত্র দিয়ে করা সম্ভব হয় এই সময়। এটাও আধুনিক কৃষি যন্ত্রের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ, যা কিনা কৃষি বিপ্লবের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বলা হচ্ছে যে জর্জ অ্যাপলবির ঢোল সুতার বন্ধনী, এই যন্ত্র দিয়ে কৃষক তার ফসল ঘরে তুলত, ফসল তোলার কাজ করত, কাজে লাগাতো যন্ত্র দিয়ে। তো একই সময় বাষ্পচালিত মাড়াই কল, যেটা ফসল প্রক্রিয়াজাতকরণের কাজে ব্যবহার করা হয়, সেই মাড়াই কলের বেশ উন্নয়ন সাধিত হয় এ সময়। এবার আসি কম্বাইন হারভেস্টারে। কম্বাইন হারভেস্টার একটি গুরুত্বপূর্ণ উদ্ভাবন কৃষি বিপ্লবের যুগে। এটি একটি বহুমাত্রিক মাড়াই কল, যা দিয়ে একই সাথে ৪টি কাজ করা যেত: ফসল কাটা, শস্য মাড়াই, পরিষ্কার পরিচ্ছন্নতাকরণ এবং বস্তাবন্দীকরণ। এই ৪টি কাজ একই সাথে করা যেত কম্বাইন হারভেস্টার দিয়ে। এ সময় ঘাস কাটার যন্ত্র, শস্য বহন যন্ত্র, সার ছেটানো যন্ত্র, ৪ লাঙল বিশিষ্ট চাষ যন্ত্র, আলু বহনকারী যন্ত্র, খড় শুকানোর যন্ত্র, হাঁস মুরগির বাচ্চা ফোটানোর যন্ত্র সহ আরও বহু যন্ত্রপাতির উদ্ভাবন ঘটায় কৃষিক্ষেত্রে বিপ্লব ঘটে। অর্থাৎ এখানে অনেকগুলো বিষয় আমরা দেখতে পাচ্ছি যে দ্রুততম সময়ে ফসল, দ্রুততম সময়ে কৃষিক্ষেত্রে কাজ করার জন্য অনেকগুলো যন্ত্র উদ্ভাবন হয় এই সময়। দেখা যাচ্ছে ঘাস কাটার যন্ত্র, অর্থাৎ ঘাস হাতে আর কাটা হচ্ছে না, এ পর্যায়ে এসে যন্ত্র দিয়ে ঘাস কাটা হচ্ছে। আর যন্ত্র দিয়ে ঘাস কাটা মানে হচ্ছে যে খুবই অল্প সময়ে বিরাট এরিয়ার ঘাস কেটে ফেলা সম্ভব হচ্ছে। শস্য বপন যন্ত্র, হাতে শস্য ছিটিয়ে আর জমিতে শস্য বোনা হতো না,
যন্ত্র দিয়ে শস্য ছিটিয়ে, বীজ ছিটিয়ে শস্য বপনের কাজ শুরু হয়ে যায় এই সময়। আর সারও হাতে ছেটানো হয়নি, ছেটানো হতো না এই সময়। জমিতে যে সার দেওয়া হয় সেই সার যন্ত্র দিয়ে ছেটানো শুরু হয় এই সময়। আর এর আগে সাধারণ মানের লাঙল ব্যবহার করা হতো, কিন্তু এ পর্যায়ে এসে দেখা যাচ্ছে যে 4 লাঙল বিশিষ্ট 4 যন্ত্র উদ্ভাবন হয় এখানে। একই সাথে 4টি লাঙল থাকতো। তাহলে বোঝা যাচ্ছে কত দ্রুততম সময়ে জমি চাষ করা সম্ভব হয় এ সময় এসে। আলু বপনকারী যন্ত্র। আলু বপনকারী যন্ত্র উদ্ভাবন হওয়ার পর হাতে আর আলু বপন করা হয়নি এই সময় থেকে। ব্যাপকভাবে যন্ত্র দিয়ে আলু বপন বা আলু বোনার কাজ শুরু হয়ে যায়। খড় শুকানোর যন্ত্র এর একটি গুরুত্বপূর্ণ যন্ত্র। হাতে খড় শুকাইতে অনেক সময় লেগে যায়, আমরা জানি। আমাদের দেশেও খড় শুকানো হয়, কিন্তু যুক্তরাষ্ট্রে কৃষি বিপ্লবের যুগে এসে যন্ত্র দিয়ে খড় শুকানো শুরু হয়। হাঁস মুরগির বাচ্চা ফোটানোর যন্ত্র। আমরা জানি যে হাঁস মুরগির বাচ্চা ফোটাতে গেলে ডিমের তা দিতে হয়। সে ডিমের তা দেওয়ার জন্য বিশেষ ধরনের যন্ত্র উদ্ভাবন করা হয় এই সময়, যে কারণে একই সময়ে আহ, আহ, বিপুল পরিমাণ হাঁস মুরগির বাচ্চা ফোটানো সম্ভব হয়ে যায়, যেটা বাণিজ্যিকীকরণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তো এই সকল যন্ত্রপাতি, এই প্রভৃতি যন্ত্রপাতি উদ্ভাবনের ফলে বহুমাত্রিক কৃষিক্ষেত্রে বহুমাত্রিক আহ, উন্নয়ন সাধিত হয় এই সময়, যেগুলো কৃষি বিপ্লবের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এখানে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি। ছবিটা হচ্ছে যে একটি আধুনিক মাড়াই যন্ত্র, একটি আধুনিক মাড়াই কল। এখানে দেখে বোঝা যাচ্ছে যে খুব অল্প সময়ে এই যন্ত্র দিয়ে শস্য মাড়াই করা সম্ভব। বিরাট এরিয়ার শস্য দ্রুততম সময়ে মাড়াই সম্ভব হচ্ছে এখানে। আধুনিক লাঙল, এটিও একটি কৃষিক্ষেত্রে উন্নত প্রযুক্তির একটি উদাহরণ। এটি ভূমি কর্ষণের জন্য তৈরি এক ধরনের যন্ত্র, যাতে এক বা একাধিক ভারী ব্লেড থাকে। এটি দিয়ে মাটি ভাঙার কাজ করা হয়। একই সাথে সারিবদ্ধভাবে লম্বা লাইন ধরে চ্যানেল তৈরি করা হয়, যেখানে শস্য বীজ রোপণ করা হয়। অর্থাৎ এই আধুনিক লাঙল দিয়ে কি করা হচ্ছে, যে এখানে একাধিক ভারী ব্লেড থাকার কারণে এটি দিয়ে খুব সহজেই মাটিগুলো উলট-পালট করা সম্ভব হয়। উপরের মাটি নিচের মাটি উপরে, অর্থাৎ মাটিগুলো আলোড়িত করা সম্ভব হয়। এবং একই সাথে দেখা যাচ্ছে যে সারিবদ্ধভাবে লম্বা লাইন ধরে চ্যানেল তৈরি করা সম্ভব হয় এই লাঙ্গল দিয়ে, যে চ্যানেলে শস্য বীজ রোপণ করা হয়। তো এটি একটি গুরুত্বপূর্ণ উদ্ভাবন কৃষি বিপ্লবের জন্য। মোল্ড বোর্ড, এটি স্টিলের তৈরি এক ধরনের ব্লেড, যার এক প্রান্ত সুচালু এবং অপর প্রান্ত থাকে প্রশস্ত বা বাঁকানো, যাতে মাটির উপরের স্তর কেটে লম্বা লাইন ধরে গর্ত করা হয়। সিড ড্রিলস আরেকটি গুরুত্বপূর্ণ প্রযুক্তিক উদ্ভাবন যুক্তরাষ্ট্রের ইতিহাসে। 1701 খ্রিস্টাব্দে ব্রিটিশ নাগরিক জেথ্রো তুল এই মেকানিক্যাল যন্ত্রটি উদ্ভাবন করেন। এর আগে হাতে বীজ বপন করতে হতো। 1840 খ্রিস্টাব্দে আমেরিকানরা এই যন্ত্র তৈরি শুরু করেন। তার আগে ব্রিটেন এই যন্ত্র তৈরি করতো, সেখান থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা হতো যন্ত্রটি। সেই যন্ত্র দিয়ে যুক্তরাষ্ট্রের কৃষকরা কাজ চালাতো, কিন্তু 1840 সালে এসে খোদ আমেরিকানরাই এই যন্ত্র তৈরি শুরু করেন। তো সিড ড্রিলসটা এমন এক ধরনের যন্ত্র, সিড ড্রিলস সম্পর্কে আমাদের একটু ধারণা নেওয়া দরকার। এটি এমন এক ধরনের যন্ত্র যা দিয়ে শস্য বীজ মাটিতে ফেলার কাজ করা হতো। তো এটি দিয়ে জমিতে বীজ নির্দিষ্ট গভীরতায় রোপণ করা বা বপন করা যেত। বীজ যাতে একইভাবে সমস্ত জমিতে বপন করা যায় তা নিশ্চিত করা হয় এই যন্ত্র দিয়ে। অর্থাৎ একইভাবে সমস্ত জমিতে একই প্যাটার্নে, একই ধরনের
বা একই অর্ডারে সমস্ত জমিতে বীজ বপন করা সম্ভব হয় এই সিড ড্রিলস দিয়ে, এবং মাটির নিচে একই গভীরতায়, সমান গভীরতায় সকল বীজ আহ, বপন করা সম্ভব হয় এই সিড ড্রিলস দিয়ে। এর একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি ঘটে কৃষি বিপ্লবের পেছনে। কটন জিন উদ্ভাবন ও টেক্সটাইল ইন্ডাস্ট্রির উত্থান আরেকটি গুরুত্বপূর্ণ উদ্ভাবন কৃষি বিপ্লবের জন্য। 1793 খ্রিস্টাব্দে এলি হুইটনির কটন জিন উদ্ভাবন পুরো দক্ষিণাঞ্চলকে তুলা চাষমুখী করে তুলেছিল। দক্ষিণে উল্লেখযোগ্য মাত্রায় তুলার পণ্য তৈরি না হওয়ায় উত্তরাঞ্চলে টেক্সটাইল ইন্ডাস্ট্রির ব্যাপক প্রসার ঘটেছিল এ সময়। এখানে আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি। চিত্রটি হলো এলি হুইটনির কটন জিন যন্ত্র। এলি হুইটনির কটন জিন যন্ত্র। শিক্ষার্থীরা এখানে খেয়াল করো, খুবই সহজভাবে বোঝানো হচ্ছে, এখানে বুঝিয়ে দেওয়া হয়েছে চিত্রটিতে। এখানে এক পাশে র কটন দেওয়া হতে, যে দেখা যাচ্ছে এখানে র কটন লেখা রয়েছে। এই র কটন দেওয়া হচ্ছে, অর্থাৎ সদ্য তুলা ফেলে দেওয়া হচ্ছে এই পাশ দিয়ে। এখান দিয়ে তুলা দেওয়ার পর সেটা কি হচ্ছে, আলোড়িত হচ্ছে। এখানে আলোড়িত হওয়ার পরে, এর ভিতরে আলোড়িত হওয়ার পরে একদিক দিয়ে সিডস দেখা যাচ্ছে, SWDS, এই সিডস এই দিক দিয়ে বীজগুলো আলাদা হয়ে পড়ে যাচ্ছে বাইরে। আর এই পাশে ক্লিন কটন লেখা রয়েছে, অর্থাৎ পরিষ্কার কটন। অর্থাৎ র কটন থেকে কটন বীজ বা তুলা বীজগুলো আলাদা হয়ে যাওয়ার পর একদম পরিষ্কার তুলা এই পাশ দিয়ে বের হয়ে আসতেছে। এভাবে দ্রুততম সময়ে প্রচুর পরিমাণ তুলা প্রক্রিয়াকরণ করা সম্ভব হয় এই এলি হুইটনির কটন জিন যন্ত্রের মাধ্যমে। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে দেখা যাচ্ছে যে এলি হুইটনির কটন জিন যন্ত্রের তিনি পেটেন্ট নিয়েছিলেন এই যন্ত্রটি আবিষ্কার করার পর। যুক্তরাষ্ট্রের সরকার তাকে এই পেটেন্ট দিয়েছিল। তো যাই হোক, তো কটন জিন হচ্ছে এক ধরনের তুলা প্রক্রিয়াকরণ যন্ত্র, যা দিয়ে সদ্য আহরিত তুলা থেকে তুলা বীজ পৃথক করা হয়, যা কিনা পূর্বে অনেক শ্রমঘন প্রক্রিয়া ছিল। অর্থাৎ এই কাজটি হাতে করা হতো। যদি হাতে করা হতো এই কাজটি, তাহলে খুব অনেক বেশি সময় লেগে যেত। তো হুইটনির এই কটন জিন যন্ত্র দ্বারা একদিনেই প্রায় ৬০ পাউন্ড বুননযোগ্য পরিষ্কার তুলা উৎপাদন করা যেত, যেখানে পূর্বে কাজ হতে একই কাজ হাতে করায় দিনে মাত্র কয়েক পাউন্ড তুলা উৎপাদন করা যেত। তাহলে এখানে দেখতে পাচ্ছি একটা পরিসংখ্যান দেওয়া হয়েছে যে কটন জিন আবিষ্কার করার আগে এই কাজটি করা হতো হাতে, এবং হাতে করতে দেখা যেত যে একদিনে মাত্র কয়েক পাউন্ড তুলা উৎপাদন করা সম্ভব হয়, যেখানে এলি হুইটনির কটন জিন যন্ত্র উদ্ভাবনের পর একদিনেই প্রায় ৬০ পাউন্ড বুননযোগ্য পরিষ্কার তুলা উৎপাদন করা যেত। এটা একটা বিশাল ব্যাপার ছিল তুলা প্রক্রিয়াকরণের জন্য, যেটা কৃষি বিপ্লবের গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ছিল এটা। তো এখানে আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি। এখানে আখ চাষ ও প্রক্রিয়াকরণ প্ল্যান্ট। এখানে দেখা যাচ্ছে যে আখগুলা নিয়ে এসে এখানে রাখা হচ্ছে। সেই আখ পরবর্তীতে সেই মাড়াই যন্ত্রের ভিতর দেওয়া হচ্ছে, সেখান থেকে আখের রস চলে আসতেছে। এই যে এখানে প্ল্যান্ট আছে, এখানে চ্যানেল করে দেওয়া হয়েছে, চ্যানেল দিয়ে রস এসে চলে আসছে, রস চলে আসছে, আখের রসগুলো চলে আসছে আরেকটা জায়গায়, সেখানে এসে প্রসেস করা হচ্ছে আর কি। যাই হোক, এগুলো হচ্ছে সবই কৃষি বিপ্লবের জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি। এবার আসি আমরা কৃষিক্ষেত্রে চাষযোগ্য জমির পরিমাণ বৃদ্ধি, যেটা অন্যতম কারণ ছিল কৃষি বিপ্লবের। তো আমেরিকায় কৃষি বিপ্লবের অন্যতম কারণ ছিল চাষযোগ্য জমির পরিমাণ বৃদ্ধি। 1862 খ্রিস্টাব্দে বাস্তুভিটা আইন পাশ করলে আমেরিকায় দ্রুততম সময়ে ৩৫ লক্ষ কৃষি খামার গড়ে ওঠে। এটি কৃষি বিপ্লবের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এই আইনে যে সকল নাগরিক মিত্র বাহিনীতে চাকরি করেছে তারা ছাড়া যে কোনো নাগরিক কোনো সরকারি এলাকায় ৫ বছর বসবাস করলে বা ৫ বছর বসবাস করলে বা জমি চাষ করলে ১৬০ একর জমি মালিক হতে পারতেন তিনি। এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখানে আ লক্ষণীয় বিষয় হচ্ছে যে চাষযোগ্য জমির পরিমাণ বেড়ে যায় এ সময়। চাষযোগ্য জমির পরিমাণ বেড়ে যাওয়ার অর্থ হচ্ছে যে বিপুল পরিমাণ এরিয়াতে কৃষিকাজ করা সম্ভব হয় এবং বিপুল পরিমাণ শস্য উৎপাদিত হয়। হুম? তো ১৮৬২ খ্রিস্টাব্দে বাস্তবিকটা আইনটি পাস হয়েছিল। তো এই আইন পাস হওয়ার পর আমেরিকায় খুবই কম সময়ের মধ্যে ৩৫ লক্ষ কৃষি খামার গড়ে উঠেছিল এবং এই এত বিপুল পরিমাণে কৃষি খামার কৃষি বিপ্লবের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল যুক্তরাষ্ট্রে। দেখেন আরেকটি আইনি বিষয় চলে এসেছে। তো বলা হচ্ছে যে এখানে যে সকল নাগরিক অর্থাৎ এই বাস্তবিক আইন পাস করার পর এখানে সংযুক্ত করা হয় এই আইনের মধ্যেই ধারাটি রয়েছে যে এই আইনে যে সকল নাগরিক মিত্র বাহিনীতে চাকরি করেছে তারা ছাড়া যে কোনো নাগরিক কোনো সরকারি এলাকায় যদি ৫ বছর বসবাস করে অথবা জমি চাষ করে ৫ বছর তাহলে সে ১৬০ একর জমির মালিক হয়ে যাবে। এরকম একটি বিধান ছিল। তো এই নতুন ভূমি মালিকানা পদ্ধতিতে জোতদার, চাষী, ক্ষুদ্র ব্যবসায়ী, উত্তরের সৈনিকগণ ও বিনিয়োগকারীগণ দ্রুত পুনর্বণ্টনের সুযোগে প্রচুর জমির মালিক বনে যান। অর্থাৎ এটি ভূমি মালিকানা পদ্ধতিতে পরিবর্তন নিয়ে আসে, একটি বড় ধরনের পরিবর্তন নিয়ে আসে, যে কারণে এই নতুন পদ্ধতিতে জোতদার, চাষী, ক্ষুদ্র ব্যবসায়ী যারা ছিল তারা এবং উত্তরাঞ্চলের আমেরিকার উত্তরাঞ্চলের যে সকল সৈনিক ছিল তারা এবং যারা বিনিয়োগ করেছে যুক্তরাষ্ট্রে তারা এই সুযোগটা নিয়ে প্রচুর জমির মালিক হয়ে যায় এ সময়। এর ফলে আমেরিকার দক্ষিণাঞ্চলের রাজ্যগুলির কৃষি ব্যবস্থাপনায় নতুন মাত্রা যুক্ত হয়। এবার আসি আমরা সরকারি উদ্যোগ প্রসঙ্গে। ১৮৬২ খ্রিস্টাব্দে কংগ্রেস আইজাক নিউটনের নামে কৃষি বিভাগ চালু করে। অর্থাৎ যুক্তরাষ্ট্রে সরকার কৃষি বিভাগ নামের একটি নতুন বিভাগ চালু করেছিল এই সময়, যে বিভাগটির নামকরণ করা হয় আইজাক নিউটনের নামে। আমরা অনেকেই আইজাক নিউটন সম্পর্কে জানি। তো তিনি একজন বিখ্যাত বিজ্ঞানী ছিলেন, পদার্থবিদ ছিলেন। তো এই কৃষি বিভাগ যুক্তরাষ্ট্রের নবপ্রতিষ্ঠিত কৃষি বিভাগটি ধীরে ধীরে বিকশিত হয়ে ১৯৩০ খ্রিস্টাব্দের দিকে ৪০টি উপবিভাগ ও ব্যুরোতে সম্প্রসারিত হয়। কৃষি বিভাগের বৃক্ষ সম্পর্কিত ব্যুরো ৩০,০০০-এরও বেশি ধরনের বিদেশি গাছগাছরা বিভিন্ন দেশ থেকে আমদানি করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সরকারি উদ্যোগে অনেকগুলো কাজ হয়েছে এ সময়। প্রথমত বিজ্ঞানী আইজাক নিউটনের নামে কৃষি বিভাগ প্রতিষ্ঠা করা হয়, প্রথম কাজটি করা হয়। পরবর্তীতে এই কৃষি বিভাগটি ৪০টি উপবিভাগ এবং ব্যুরোতে সম্প্রসারিত হয় তাদের কাজের পরিধি বেড়ে যাওয়ার কারণে। কৃষি বিভাগের বৃক্ষ সম্পর্কিত যে ব্যুরো, সেই ব্যুরো ৩০,০০০-এরও বেশি বিদেশি গাছগাছরা বিভিন্ন দেশ থেকে আমদানি করে। এটি অনেক বড় একটি সংখ্যা। ৩০,০০০-এর বেশি প্রক্রিয়া মানে এই ধরন মানে বিপুল পরিমাণ গাছ নিয়ে আসা হয় এই সময়। লাইব্রেরি থেকে আনা হয় আলফালফা নামক গাছ, উদ্ভিদটি। এরপর জাপান থেকে চিকন ধানের চারা আমদানি করা হয়। ইতালি থেকে বেছিন আঙ্গুরের চারা নিয়ে আসা হয়। এছাড়া কৃষি তথ্য ব্যুরো
বৃক্ষের রোগবালাই দূরীকরণের কাজ করতে থাকে এ সময়। এগুলো নিয়ে গবেষণা করা শুরু করে তারা, যে কীভাবে বৃক্ষের রোগবালাই দূর করা যায়, রোগমুক্ত রাখা যায় বৃক্ষকে। 1887 সালে জলদার নামে একটি আইন পাশ করা হয়। এ সকল সরকারি উদ্যোগের কারণে কৃষি উৎপাদনে গতি সঞ্চারিত হয়, যা কিনা কৃষি বিপ্লবের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এবার কৃষি পণ্যের চাহিদা ও রপ্তানি বৃদ্ধি প্রসঙ্গে আসি। 19 শতকের দ্বিতীয়ার্ধে অর্থাৎ 1801 থেকে শুরু করে 1900 খ্রিস্টাব্দ পর্যন্ত যে সময়, সেটা হচ্ছে 19 শতক। এরই দ্বিতীয়ার্ধে, সেকেন্ড হাফে এসে আমেরিকায় উন্নত কৃষি প্রযুক্তি ব্যবহারের ফলে কৃষি উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি পায় এবং এ সকল পণ্যে দেশজ চাহিদা মেটানোর পরও প্রচুর উদ্বৃত্ত থেকে যায়। অর্থাৎ 19 শতকের দ্বিতীয়ার্ধে এসে আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকায় উন্নত কৃষি প্রযুক্তির ব্যবহার শুরু হয়ে যায় এ সময়, এবং এই উন্নত কৃষি প্রযুক্তি ব্যবহারের ফলে কৃষি উৎপাদনও বহু গুণ বেড়ে যায় এবং এই যে প্রচুর পরিমাণ পণ্য উৎপাদিত হয় এ সময় কৃষি বিপ্লবের কারণে, সেই পণ্যে দেশজ চাহিদা মেটানোর পরও প্রচুর উদ্বৃত্ত থেকে যায়, সেগুলো আবার রপ্তানি করা হয়। ফলে এই সকল পণ্য প্রধানত ইউরোপের বিভিন্ন দেশ, যেমন ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন, জার্মানি প্রভৃতি দেশে রপ্তানি করা হতো। বিদেশে আমেরিকার কৃষি পণ্যের ব্যাপক চাহিদা বৃদ্ধির কারণে আমেরিকায় কৃষি বিপ্লব ঘটে। অর্থাৎ আমেরিকায় উন্নত কৃষি প্রযুক্তি ব্যবহারের ফলে যে ব্যাপকভাবে কৃষি পণ্য উৎপাদন বেড়ে যায় এবং পরবর্তীতে উদ্বৃত্ত থেকে যায়, সেই পণ্য ইউরোপীয় বিভিন্ন দেশগুলোতে রপ্তানি করা হয় এ সময়। এই রপ্তানি করার পেছনে আরেকটি কারণ ছিল যে ব্যাপক পরিমাণ চাহিদা বৃদ্ধি পেয়ে যায় এ সময়। তো বিদেশে আমেরিকার কৃষি পণ্যের ব্যাপক চাহিদা তৈরি হয় এ সময়, অর্থাৎ নতুন বাজার তৈরি হয়। এ কারণে আমেরিকার কৃষি বিপ্লব ঘটে। অর্থাৎ শুধু অভ্যন্তরীণ প্রয়োজনই মেটানো হতো না আমেরিকান কৃষি পণ্যতে, দেশের বাইরেও প্রচুর পরিমাণ রপ্তানি করা হতো। এবার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন প্রসঙ্গে আসি। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ধরনটি কেমন ছিল এই সময়? আমেরিকায় পণ্য পরিবহনের ক্ষেত্রে রেলপথ ছিল প্রধান মাধ্যম। 1830 খ্রিস্টাব্দ থেকে 1860 খ্রিস্টাব্দ পর্যন্ত আমেরিকায় প্রায় 30,000 মাইল রেলপথ নির্মিত হয়। 19 শতকের শেষ দিকে দ্রুত রেলপথের সম্প্রসারণ ঘটে। এ সময় প্রায় 2 লক্ষ মাইল ইস্পাতের রেলপথ তৈরি হয়। সমগ্র ইউরোপে এ সময় যত রেলপথ ছিল, কেবল আমেরিকাতেই তার থেকে অনেক বেশি রেলপথ ছিল। যোগাযোগ ব্যবস্থার এই অভূতপূর্ব উন্নয়ন কৃষি বিপ্লবকে ত্বরান্বিত করে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকায় পণ্য পরিবহন করার জন্য প্রধান মাধ্যমই ছিল রেলপথ। অন্যান্য মাধ্যমে ছিল, কিন্তু রেলপথ ছিল প্রধান মাধ্যম। তো সেই মাধ্যমে, অর্থাৎ এই রেল সেক্টরে 1830 থেকে শুরু করে 1860 খ্রিস্টাব্দ পর্যন্ত আমেরিকায় প্রায় 30,000 মাইল রেলপথ নির্মাণ করা হয় এবং দেখা যাচ্ছে যে 19 শতকের শেষ দিকে দ্রুত রেলপথের সম্প্রসারণ ঘটে যুক্তরাষ্ট্রে। এ সময় প্রায় 2 লক্ষ মাইল ইস্পাতের রেলপথ তৈরি হয়। আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে 1830 থেকে 60 খ্রিস্টাব্দ পর্যন্ত এই 30 বছরে 30,000 মাইল রেলপথ তৈরি হয় যুক্তরাষ্ট্রে, কিন্তু পরবর্তীতে 19 শতকের শেষ দিকে এসে এই গতিটা খুব
অনেক বেশি বেড়ে যায় রেলপথ তৈরি, যে কারণে এই সময়ে প্রায় 2 লক্ষ মাইল ইস্পাতের রেলপথ তৈরি করা হয় যুক্তরাষ্ট্রে, অনেক অনেক গুণ বেশি। সমগ্র ইউরোপে যত রেলপথ ছিল তার থেকে এর পরিমাণ ছিল অনেক বেশি। যোগাযোগ ব্যবস্থার এই যে অভূতপূর্ব উন্নয়ন, সেই উন্নয়ন যুক্তরাষ্ট্রের কৃষি বিপ্লবকে গতি দিয়েছিল। এবার আসি যৌথ অংশীদারিত্ব ব্যবস্থায়। এটা কি জিনিস? অর্থের কোনরূপ পারস্পরিক বিনিময় ছাড়াই এই পদ্ধতিতে ফসলের উপর যৌথ অংশীদারিত্ব নির্ধারিত হতো। অর্থাৎ এখানে পারস্পরিক কোনো বিনিময় হতো না, বিনিময় হতো না, কিন্তু এই পার্টনারশিপটা কিসের উপর হতো? ফসলের উপর। একজন ভূমি মালিক তার প্রজাকে ভূমি দিত, বাসযোগ্য ঘর দিত এবং বীজ, সার, লাঙল এবং অন্যান্য কৃষি সরঞ্জামাদিও দিত, দিয়ে তাকে সাহায্য করত। আর এর বিনিময়ে কৃষক কি করত? বছর শেষে ভূমি মালিককে যত ফসল উৎপন্ন হতো তার অর্ধেক দিয়ে দিত। গৃহযুদ্ধ পরবর্তী সময়ে অনেক মুক্তিপ্রাপ্ত দাস এবং শ্বেতাঙ্গ কৃষক এই ব্যবস্থার সুযোগ গ্রহণ করেছিল। তো এখানে দেখা যাচ্ছে যে ভূমি মালিক কৃষককে ভূমি দিয়েছে, বাসযোগ্য ঘর দিয়েছে, বীজ, সার, লাঙ্গল, অন্যান্য যা যা দরকার সবই দিয়েছে, কৃষি সরঞ্জাম দিয়েছে। বিনিময়ে কি করেছে কৃষক? বছর শেষে তার ভূমি মালিককে, যার কাছ থেকে জমি নিয়েছে, তাকে উৎপাদিত ফসলের অর্ধেক দিয়ে দিত। এই ছিল যৌথ অংশীদারিত্ব ব্যবস্থা। দেখা গেছে এই ব্যবস্থায় যারা যুক্ত হয়েছে তারা হচ্ছে যে মুক্তিপ্রাপ্ত দাস, অর্থাৎ গৃহযুদ্ধের পরে যে সকল দাস মুক্তি পেয়েছিল তারা। এরপরে শ্বেতাঙ্গ কৃষক অর্থাৎ সাদা চামড়ার কৃষক যারা ছিল তারাও এই সুযোগ নিয়েছিল। কৃষি বিপ্লবের কারণ কি, এই বিষয় প্রসঙ্গে আমরা আসি। এভাবে 19 শতকের কৃষি বিপ্লবের কারণ নিয়ে কথা বলা হচ্ছে। এভাবে ঊনবিংশ শতকের শেষের দিকে এসে আমেরিকায় কৃষি ভূমির সহজলভ্যতা, যৌথ উৎপাদন ব্যবস্থা, কৃষি পণ্যের ব্যাপক চাহিদা, আধুনিক কৃষি যন্ত্রপাতি ও প্রযুক্তির উদ্ভাবন, উন্নত বীজ ব্যবহার এবং উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে আমেরিকায় কৃষি বিপ্লব সংঘটিত হয়। অর্থাৎ কি কারণে আমেরিকায় কৃষি বিপ্লব সংঘটিত হয়, সবগুলো বিষয় এটা নাটশেল এখানে চলে এসেছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে ভূমির সহজলভ্যতা আগে আলোচনা করেছি আমরা, যৌথ উৎপাদন ব্যবস্থা সেটাও আলোচনা হয়েছে। উৎপাদন ব্যবস্থা একক ছিল না, যৌথ ছিল, পার্টনারশিপে ছিল এটা, যে কারণে খুব সহজ ছিল অনেকটাই। কৃষি পণ্যের ব্যাপক চাহিদা ছিল, তৈরি হয় এই সময়। আধুনিক কৃষি যন্ত্রপাতি ও প্রযুক্তির উদ্ভাবন হয়েছিল এবং সেগুলো ব্যাপক পরিমাণে ব্যবহার করা হয়েছিল কৃষিক্ষেত্রে। উন্নত বীজ ব্যবহার করা হয়েছিল। উন্নত বীজ ব্যবহার মানে হচ্ছে যে উন্নত ফসল উৎপাদন, উন্নত জাতের ফসল ফলানো এবং উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে আমেরিকায় কৃষি বিপ্লব সংঘটিত হয়। আমরা আজকের আলোচনায় যে সকল তথ্যসূত্র ব্যবহার করেছি তা হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের ইতিহাস, ডক্টর মোহাম্মদ আব্দুল কুদ্দুস শিকদার, আমেরিকার সংক্ষিপ্ত ইতিহাস, কাফি খান, www.wikipedia.org, www.history.com, www.britannica.com, www.thoughtco.com। এই উৎসগুলো থেকে আমরা যাচাই বাছাই করে তথ্যগুলো নেওয়ার চেষ্টা করেছি। আশা করি সবার খুব কাজে আসবে এবং ভালো লেগেছে। তো সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।